হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রাজকুমার এই সিনেমাটা দেখে উঠলাম। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, এই সিনেমাটা সম্বন্ধে বলার আগে আমি কয়েকটা কথা বলে দিই। এই সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফ, প্রডিউসার আরশাদ আদনান এবং লিখেছেন হিমেল আশরাফ। এটা একটা বাংলাদেশের সিনেমা। এই সিনেমা বাংলাদেশে রিলিজ করেছিল 11 এপ্রিল 2024 সালে। 19শে এপ্রিল রিলিজ করেছে নর্থ আমেরিকায়, 25শে এপ্রিল রিলিজ করেছে অস্ট্রেলিয়ায় এবং 2nd মে রিলিজ করেছে মিডল ইস্ট কিছু কান্ট্রিতে। তো এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে যারা যারা আছে, শাকিব খান, কোটনি কফি, মাহিয়া মাহি সহ আরো অনেকে এখানে অভিনয় করেছেন। তবে একটা জিনিস আমি বলে দিই, মাহিয়া মাহি এখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, বা এখনকার দিনে যেটা বলা হয় যে ক্যামিও ক্যারেক্টার আছে। এই সিনেমাটা সম্বন্ধে আহ, মানে আমার কেমন লাগলো কয়েকটা পয়েন্টে আমি এগুলোকে ডিভাইড করেছি, কিন্তু তবুও এই সিনেমার গল্পের যে আইডিয়া, সেই আইডিয়াটা কখন এসেছিল সেটা বলাটা খুব দরকার। কারণ এই সিনেমার গল্পের আইডিয়াটা এসেছিল কোভিড-19 প্যান্ডেমিকের সময় 2020 সালে। যিনি লিখেছেন হিমেল আশরাফ, তিনি এটা এই সিনেমাটা মানে যে মূল যে গল্পটা, সেই গল্পটা তিনি লিখেছিলেন। এবং এই সিনেমার বেশিরভাগ পোর্শনের শুটিংই হয়েছে লাস ভেগাস এবং লস অ্যাঞ্জেলেসে। ওখানে শুটিং হয়েছে, কিছু কিছু শুটিং হয়েছে বাংলাদেশে। এখানে শাকিব খানের নাম হয়েছে স্যাম, এবং কোর্টনি কফির নাম, যিনি হিরোইন এখানে, তার নাম হচ্ছে জুলি। এখানে মূলত যে যে বিষয় আমার ভালো লেগেছে সেই সব বিষয়গুলোকে আমি পয়েন্ট আউট করে দিয়েছি। তো সেই নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে এখানে কমেডি যে সিন গুলো আছে, কিছু কিছু পোর্শন কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই সেটা শাকিব খানের কথাতেই আমাদের ভালো লাগে। আমি ট্রেলারটা দেখেছিলাম। ট্রেলারটা দেখুন, একটা ট্রেলার দেখে না কোনো সিনেমাকে কখনো জাজ করতে নেই। সেই সিনেমা, ওয়েব সিরিজ হোক, যেটাই হোক না কেন, অনেক সময় আমরা দেখেছি ট্রেলার এমন কিছু আহামরি নয় বা গান এমন কিছু নয়, কিন্তু সিনেমাটা আমরা যখন বড় স্ক্রিনে দেখছি তখন সবকিছু আমাদের মাথা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। যেমন রিসেন্টলি রিলিজ হওয়া বুমেরাং এর টাইটেল ট্র্যাকটাই ধরুন, বা পাঠানের যে মানে শেষে যে ঝুমেজো পাঠান যে গানটা ছিল, শুরুর দিকে তো সবাই নাক সিটকেছিলাম, আমি সেটকাইনি, বাকিরা বেশিরভাগই সিটকেছিল না, গানটা তাদের ভালো লাগেনি। কিন্তু যখন হলের মধ্যে শাহরুখ খানের সেই ক্রেজটা দেখে, যখন দর্শক যখন উচ্ছ্বসিত হয়ে এই যে বিভিন্ন ফ্যান ক্লাব যেগুলো আছে তারা যখন নাচ করেছিল, তখন কিন্তু সেটার মানে দৃশ্যটাই একদম আলাদা ছিল। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন যে শাহরুখ খান 4 বছর বাদে সে কামব্যাক করেছে বলে সেই জন্য ওই জিনিসটা হয়েছে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সেটা তর্কের ব্যাপার, কিন্তু যেটা হয়েছে সেটা হয়েছে। এরপর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু কমেডি পোর্শন, যে যে জিনিসগুলোকে নিয়ে আমি কথা বলছিলাম তার মধ্যে কিছু কিছু ক্রিঞ্জ মনে হয়েছে আমার। কিন্তু আবার এটাকেও আমি নেগেটিভের মধ্যে রাখছি না। কেন বলুন তো, ওই যে আবার বললাম যে এক একটা দেশে ফিল্ম মেকিং এর যে মানে প্রসেসটা হয় না, সেটা এক একটা দেশে এক এক রকম হয়। তো এখানকার যেটাকে, যে কমেডি পোর্শন গুলোকে আমাদের ক্রিঞ্জ মনে হচ্ছে, হয়তো সেখানকার সাধারণ দর্শকদের কাছে সেটা ভালো মনে হচ্ছে। তো সেই হিসাবে আমি যখন কোনো একটা বিদেশি সিনেমা নিয়ে যখন কোনো আমি কথা বলবো, তখন অবশ্যই আমার মাথায় সবসময় সেখানকার দর্শকদের কথা আমার মাথায় রাখতে হবে। ওটা মাথায় না রেখে আমি ইন জেনারিক সেন্সে একটা সিনেমাকে আমি কখনোই ক্রিটিসাইজ করতে আমি পারি না। এটা আমি প্রিয়তমার রিভিউ এর সময়তেও বলেছিলাম যে আপনারা আপনাদের চশমা পরে প্রিয়তমাকে দেখবেন না, প্রিয়তমাকে দেখুন বাংলাদেশের দর্শকের চশমা পরে। তো রাজকুমারের ক্ষেত্রেও আমি সেটাই বলবো। এরপর ধর্ম নিয়ে একটা ব্যাপার এখানে দেখানো হয়েছে। আহ, সেই জায়গাটা ভালো স্টেজিং হয়েছে। আমি খুব ইয়েতে ছিলাম যে ওই জায়গায় স্টেজিংটা কেমন হবে, কিন্তু স্টেজিংটা ভালো হয়েছে। আর একটা মুক্তিযোদ্ধাদের নিয়ে, যেটা মানে এটা সত্যি কথা, যে মুক্তিযোদ্ধারা এই দেশ বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের যা অবদান, মানে সেটা আনবিলিভেবল। ওটা নিয়ে প্রচুর বই আছে আমাদের এখানে। সেসব বইগুলো আমি কিছু কিছু বই, যৎসামান্য বই আমি পড়েছি। তো সুতরাং এই এইসব জায়গাগুলো না খুব ভালো লাগে, কিন্তু ইমোশনাল তো এমনি করবেই। মানে অবশ্যই নিজের দেশের ব্যাপারটা তো একটা থাকবেই। আর সেই সব মানুষরাই বর্তমান যে বাংলাদেশ, সেই সব জায়গাগুলোকে তারা পছন্দ করছে না। দেখুন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী চিন্তা করুন না। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে।
সেই সময় বেশিরভাগই ফ্রিডম ফাইটার বা সেই সময় যারা মানুষ বেশিরভাগই তারা এখন আর কেউ জীবিত নেই, কিন্তু যে কজন জীবিত আছেন তারা কি এই 2024-এ তারা তাদের যদি সেন্সটা যদি তাদের থাকে, তবুও আমি বলছি এই 2024-এর এই সময়কালটাকে কি তারা কি মানে খুব ভালো চোখে কি দেখবেন? মানে তারা কি সেইটা চিন্তা করবেন যে যে আদর্শ বা যে স্বপ্ন নিয়ে একটা দেশ স্বাধীন হয়েছিল, সেই আদর্শ বা স্বপ্ন কি এখন আছে? মানে এই সময়টায় 2024-এ দাঁড়িয়ে কি আছে? তো তাহলে সেই জিনিসটাই আপনারা, এই চিন্তা ভাবনাটাই আপনারা এই সিনেমাটার ক্ষেত্রে করে দেখুন। ওই মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশ তখন স্বাধীন হচ্ছে, তো সেই সময়কার মানুষ তাদের তো একটা চিন্তা ভাবনা তো ছিলই, তারা তো কাণ্ডারি এই দেশটাকে স্বাধীন করার জন্য। তো তাদের তো একটা আলাদা চিন্তা ভাবনা থাকবে। তো তারা কি বর্তমানে যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা কি এই জিনিসগুলো কি তারা পাচ্ছে? আই ডোন্ট থিঙ্ক সো, তারা পাচ্ছে না। সেই জন্য কিন্তু ওই সিনটাকে স্টেজিং করা হয়েছে এখানে। এই যে কিছু গান আছে রাজকুমারের, সত্যি কথা বলতে যে রাজকুমার রিলিজ হওয়ার পরে যে গানগুলো বেরিয়েছে না, সেই গানগুলো আমার বেশি ভালো লেগেছে। শুরুর দিকে কিছু গান আমার ভালো লেগেছে, আর ওই মানে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিতে গিয়ে মানে শাকিব খানের ওপর দৃশ্যায়ন যে গানটা, ওটা আমার সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি। এছাড়া শাকিব খান মানে স্যামের যে চরিত্রটা, সেই চরিত্রটা ভালোবাসায় আঘাত পাচ্ছে, সেখান থেকে সে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে এবং তারপর তার মাকে খোঁজা, এই যে হন্যে হয়ে সে যে তার মাকে যে খুঁজে বেড়াচ্ছে, এই জায়গাগুলোই প্রত্যেকটা সিন কিন্তু খুব ভালো এবং শাকিব খান কিন্তু খুবই ভালো অভিনয় করেছেন এখানে। এখানে মানে যারা অডিয়েন্স থাকবে না তাদেরকেও কিন্তু ইমোশনাল করে দেবে এই সিনেমাটা। তো এইখানে ক্লাইম্যাক্স অনেকেরই ভালো লাগেনি, কিন্তু আমার ক্লাইম্যাক্সটা কিন্তু ভালো লেগেছে, যেখানে যেটা সেখানে সেটাই হওয়াই উচিত। আমার ভালো লেগেছে ক্লাইম্যাক্সটা। তো এই জায়গাগুলো আমার ভালো লেগেছে। আর একটা জিনিস ভালো লেগেছে যে অ্যাকশন খুব একটা বেশি নেই, যতটুকু দরকার ততটুকুই অ্যাকশন আছে, তার বেশি এখানে নেই। আমার এই জিনিসটা এই সিনেমার ক্ষেত্রে ভালো লেগেছে। তাহলে আমার খারাপটা কি লেগেছে? আমার লেন্থটা একটু বড় মনে হয়েছে সিনেমার। এই সিনেমার শাকিব খানের, এটা আমি শাকিব খানকে বলবো না, এটা আমি ডিরেক্টরকেই বলবো, কিছু কিছু জায়গায় না সত্যি কথা বলতে যে শাকিব খানের যে চরিত্রটা, সেখান থেকে বোধহয় আরো বেশি বোধহয় অভিনয় বার করা যেতে পারতো। আমার মনে হয় একটু তাড়াহুড়ো হয়ে গেছে। এই যে আসলে এত কম সময়ের মধ্যে শুট হয়, মানে এত কম সময়ের মধ্যে শুট হয়ে এইভাবে পারফেকশনের সঙ্গে সমস্ত জিনিসগুলোকে বার করে নিয়ে আসা, ঝক্কি তো কিছু কম না একটা সিনেমার শুটিং এর ক্ষেত্রে। সেগুলো সমস্ত জিনিস মাথায় রেখেই আমি বলছি, তবুও আমার মনে হয় যেন শাকিব খানের এটা দি বেস্ট নয়, এর থেকেও ভালো মানে অভিনয় তিনি করতে পারেন, আই থিঙ্ক সো। আর মানে আমরা হয়তো সেটা দরদের ক্ষেত্রে দেখতে পারবো, কারণ আমি তুফানকে এর ক্ষেত্রে বাদ রাখছি। মাস কমার্শিয়াল মুভিতে কিন্তু নিজের অভিনয়ের দক্ষতা দেখানো, কিন্তু কারণ ওখানে আপনার আশেপাশে অনেকে থাকবে, নিজের অভিনয়ের যে দক্ষতা দেখানো সেটা কিন্তু একটু কঠিন। ওটা দেখাতে গেলে দরদের মতো বা রাজকুমারের মতো এই ধরনের সিনেমা বা এই ধরনের কন্টেন্ট হওয়াটা খুব দরকার। তো এটাই ছিল আমার রিয়াকশন রাজকুমার সিনেমাটাকে নিয়ে। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.